নমস্কার বন্ধুরা, কিছুদিন আগের খবর এটা। কর্ণাটকের একজন ব্যক্তি যার নাম অরুণ ভার্নেকার প্রধানমন্ত্রী মোদীর জেতার জন্য বিশেষভাবে পুজো করছিলেন। কালী মাকে পুজো দেবার সময় ভুলবশত তিনি তার নিজের আঙুল কেটে ফেলেন। ইনি নরেন্দ্র মোদীর এত বড়ই ফ্যান যে এর আগে তিনি তার বাড়িতে মোদীর নামে একটি মন্দির তৈরি করেছিলেন। কিন্তু মজার কথা হলো ইনি কিন্তু একাই নন, এইবার এনাকেও দেখুন। বিজেপির টিকিটে যদি কুকুর দাঁড়ায় তাকেও জেতাবে? হ্যাঁ, এটাও সত্যি। যদি কুকুরে আসে তাহলে তাকেও জেতাবো। তাহলে এটা তো অন্ধবিশ্বাস না। আমরা ভক্ত, অন্ধবিশ্বাসী নই, আমরা ভক্ত। যদি আমি ৫,০০০ টাকা সিলিন্ডার পাই তাহলে ৫,০০০ টাকা সিলিন্ডারই কিনবো, বা ৫০০ টাকার পেট্রোলও কিনে নেবো। কিন্তু আবার মোদী সরকার ৫,০০০ টাকা দিয়ে গ্যাস আর ৫০০ টাকা দিয়ে পেট্রোল কিনতে প্রস্তুত। এনারা মেনে নিচ্ছেন যে মোদী দাম বৃদ্ধিকে কন্ট্রোল করতে পারবেন না, তবু তারা মোদীকেই চাইছেন। একজন ব্যক্তি বিজেপি সাপোর্টারকে চ্যালেঞ্জ করছেন যে তিনি মোদীর একটা অ্যাচিভমেন্ট বলুন, সেটা কিন্তু বলতে পারছে না। আপনি বিজেপির এমন একটা কাজ বলুন, আচ্ছা, যাতে সবাই বিজেপিকে ভোট দেয়। আর এই বিজেপি সাপোর্টারদের কাছে কোনো জবাব নেই। এরা নিজেদের প্যান্ট খুলে দিতেও প্রস্তুত শুধুমাত্র নরেন্দ্র মোদীকে জেতাবার জন্য। 40-50 জনের মাঝে চ্যালেঞ্জ করছি, এর আন্ডারগার্মেন্ট ফাটা আছে, চেক করে দিই। কি চেক করাবে? হ্যাঁ, প্যান্ট খোলা একবার চেক তো করা। ভোট দেবে তো বিজেপি কে? হ্যাঁ, আমরা আমি যদি দিয়ে দেবো, আমার হ্যাঁ, আমি দিয়ে দেবো। দিয়ে হ্যাঁ, আমি দেবে তো? দিয়ে দেবো, চেক তো করাও। চলো ঘুরছি। হ্যাঁ, খুলে দাও চলো। মোদিজির জন্য। ইউটিউব রিপোর্টার প্রবীণ গৌতম একবার গ্রাউন্ডে গিয়ে এক আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলেন ইনফ্লেশন নিয়ে। তো তখন তিনি বলেছিলেন উনি গেঞ্জি পরা ছেড়ে দিয়েছেন। মূল্যবৃদ্ধি আমার মতে বেশি হয়নি। আমি 10 বছর ধরে দেখো গেঞ্জি পরছি না, এই দেখো। আচ্ছা। পেট্রোলের দাম নিয়ে যখন বলা হচ্ছে তখন বলছিল যে মোটরসাইকেল ছেড়ে দিয়ে সাইকেল চড়া উচিত এবার। তার মানে সাধারণ লোক বাইকে চড়বে না? সাইকেলে চলো। কেউ গেঞ্জি পরা ছেড়ে দিচ্ছে, কারোর আন্ডারওয়্যার ফেটে যাচ্ছে। লোকেরা জানে যে ডেমোক্রেসি কি অবস্থা এখন, কিন্তু তা সত্ত্বেও কেউ কেউ তার নিজের ভোট বদল করতে রাজি নয়। ভোট এখনো তারা মোদীকেই দেবেন। এই মোদী সাপোর্টাররা দেখুন ঠিক কি বলছে। সরকার যা বলবে আপনি তাই মেনে নেবেন, নিজের বিবেকের সাহায্য নেবেন না। পড়াশোনা জানার মানে শুধু এটাই নয় যে আমরা শুধু আমাদের মাথাটাকেই ব্যবহার করব। মানে কিছু লোক তো নিজের মস্তিষ্ককে ব্যবহারই করতে চাইছে না। এই কথাগুলো শুনে আপনার হয়তো হাসি এসে যাবে কিংবা মজা পেতে পারেন আপনি, কিন্তু আমার কাছে এই বিষয়টা কিন্তু খুব শকিং একটা বিষয় যে দেশের হাজারো লাখ লাখ লোককে এইভাবে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। কিছু বছর আগে পর্যন্ত আমি এইরকম লোকেদের মজা করতাম অন্ধভক্ত বলে, কিন্তু সম্প্রতি আমি এই অন্ধভক্ত শব্দটা ব্যবহার করাও বন্ধ করে দিয়েছি। আরে এরা তো আমাদেরই দেশের লোক। আমরা যদি দেশকে বাঁচাতে চাই, এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে একসাথে মিলে কাজ করতে হবে। যেমনটা মহাত্মা গান্ধী বলেছিলেন, সমাজে কোনো রকমের ডিভিশন হতেই পারে না, না হিন্দু মুসলমানের মধ্যে, না ব্রাহ্মণ দলিতদের মধ্যে, কিংবা অন্ধভক্ত আর লিবারেলের মধ্যে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের ইউনাইটেড থাকতে হবে। এদের নিয়ে মজা করলে এরা কিন্তু কখনোই শুধরবে না। আমাদের বুঝতে হবে আর তাদেরকে বোঝাতেই হবে যে কিভাবে তারা গোলাম হয়ে যাচ্ছে। জানেন কি এই ব্রেন ওয়াশের পেছনে ঠিক আসলে কে রয়েছে? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। ঠিকই শুনেছেন আপনি। যদি গদি মিডিয়া বা গদি ইউটিউবাররা ভাবেন যে আমি তাদের ক্রেডিবিলিটি চুরি করে নিচ্ছি, এরকম না। তাদের কাছেও নিশ্চয়ই কোনো না কোনো ক্রেডিট যাবে, কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এটাই হলো সবচেয়ে বড় কারণ। হোয়াটসঅ্যাপে যে খেলাটা খেলা হচ্ছে সেটা সত্যি একটা আলাদা লেভেলের। এই ভিডিওটা দেখুন। আপনি নিশ্চয়ই আগে কোথাও না কোথাও এটা দেখেছিলেন যে ভারতবর্ষ তার স্বাধীনতা 99 বছরের লিজে পেয়েছিল। ওটাই আমি বলতে চাইছি যে 99 সালের লিজ আপনি নিতে পেরেছিলেন। যদি আপনার এত সাহস থাকতো পুরোপুরি স্বাধীনতা নিতেন না। ওই সময় লিজ নিলেন এক কেন? মিনিট, 99 সালের লিজে? একদম। এই যে স্বাধীনতা এক সেকেন্ড। এসেছে না, এটা 99 সালের লিজে আছে। ভারতবর্ষ পুরোপুরি স্বাধীন নয়। এই বিজেপি যুব মোর্চার রাজনীতিবিদ কি ভাবছেন যে এই কথাটা সে কোথা থেকে জানলো? অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ থেকে। আফসোসের কথা হলো যে এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি একটা গভীর সুড়ঙ্গের পথ। যত সময় ধরে এখানে যত মেসেজ আসতে থাকে, অনেক ক্ষেত্রে সেগুলো ভুল নয়, সেগুলো বরং 10 গুণ বেশি ক্ষতিকারক। এটা পুরো অর্গানাইজড মাফিয়া, একটা সিস্টেম যাকে পেছন থেকে চালানো হচ্ছে লোকেদের ব্রেন ওয়াশ করার জন্য। এক্স্যাক্টলি এটা কিভাবে করা হচ্ছে সেটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু তার আগে বুঝতে হবে যে গদি মিডিয়ার কম্প্যারিজনে হোয়াটসঅ্যাপ 10 গুণ বেশি ক্ষতিকারক কেন। এর পেছনে একটা সহজ কারণ রয়েছে। গদি মিডিয়ার অ্যাঙ্কারদের ভয় রয়েছে পুলিশ কেস আর এফআইআর এর ওপর। নিউজ 18 এর অ্যাঙ্কার আমন চোপড়াকেই দেখে নিন না। এনাকে নির্লজ্জ মানুষ বললেও ভুল হবে না। এমনিতে এনার নাম হলো আমন, মানে যার অর্থ শান্তি, কিন্তু তিনি অশান্তি ছড়ানোর জন্য এনবিডিএস এর থেকে কতগুলো নোটিশ পেয়েছিলেন, এমনকি ফাইনও করা হয়েছিল তাকে। শেঠ মুকেশ আম্বানির নাম ইনি মাটিতে মিশিয়ে দিয়েছিলেন, কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তুলনায় ইনি কেন পিছনে রয়ে গেছেন?
কারণ এফআইআর এর ভয়। রাজস্থানে মন্দির ধ্বংসের কারণ নিয়ে তিনি ফেক নিউজ ছড়িয়ে দিয়েছিলেন। নিজের শোতে তিনি বলেছিলেন যে জাহাঙ্গীরপুরীতে মসজিদের একটা গেট বুলডোজার দিয়ে যেমন গড়ানো হয়েছিল, ঠিক সেরকমই রাজস্থানে কংগ্রেস সরকার বদলা নিয়েছে রাজস্থানে একটি মন্দির ভেঙে। এরকম একটা মিথ্যে খবর বিজেপি রাজস্থানে প্রচার করেছিল। কোনো একটা মিডিয়া অর্গানাইজেশন এই ঘটনার ফ্যাক্ট চেক করেছিল আর বলেছিল যে এটা একটা মিথ্যে ঘটনা। আসলে এটা আগেই ভেঙে ফেলা হয়েছিল এবং তখন কিন্তু মিউনিসিপ্যালিটিতে বিজেপির মেম্বাররা ছিল। এই কথাটা যখন সামনে আসে তখন বিজেপি রাজস্থানে এই টুইট ডিলিট করে দেয়, কিন্তু আমান চোপড়ার ওপর 3টে এফআইআর এসে যায়। ধর্মকে হাতিয়ার করে লোককে উত্তেজিত করার জন্য, কমিউনাল হারমোনি ডিস্ট্রয় করার জন্য। রাজস্থানের পুলিশ আমান চোপড়াকে অ্যারেস্ট করতে এসেছিল, কিন্তু ইউপির পুলিশ ব্যাপারটার মধ্যে ঢুকে গেছিল আর কোনোভাবে আমান চোপড়া ব্যাপারটা থেকে বেঁচে গেছিল। অর্ণব গোস্বামীরও কিন্তু একই অবস্থা। খবরটা আপনি জানেন যে মহারাষ্ট্রের পালঘরে কিভাবে দুজন সাধু এবং তার সাথীকে হত্যা করা হয়েছিল। এর কারণ হলো যে সোশ্যাল মিডিয়ার একটা গুজব যে তারা হলো চাইল্ড কিডন্যাপার। এই সময় পুলিশ 101 জনকে অ্যারেস্ট করেছিল, কিন্তু এই ঘটনার পরে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি একটা মিথ্যে মেসেজ স্প্রেড করে। তারা বলে যে এই সাধুদের আসলে নাকি মুসলিমরা মেরেছে। মহারাষ্ট্রের হোম মিনিস্টার অনিল দেশমুখ কিন্তু এরপর ক্ল্যারিফাই করেছিলেন যে 101 জন যাদের অ্যারেস্ট করা হয়েছিল তার মধ্যে একজনও মুসলিম নেই। কিন্তু এই মিথ্যে খবরটাকে রিপাবলিক টিভির অ্যাঙ্কার অর্ণব গোস্বামী নির্লজ্জভাবে অন এয়ার করে তার চ্যানেলে। দুজন হিন্দু সাধুকে খুনের ব্যাপারে যারা গেরুয়া পোশাক পরে আছে এবং সহজেই চেনা যাচ্ছে, উনি বলতে চাইছেন এটা একেবারেই সাম্প্রদায়িক নয়। এই কথা আপনার কাছে কি কোনো মানে দাঁড়ায়? ফলাফলটা হলো অর্ণবের এগেনস্টে একটা এফআইআর লঞ্চ করা হলো। একই ঘটনা আমিশ দেবগানের সঙ্গে নিউজ 18-এর আর এক অ্যাঙ্কার অত্যন্ত নোংরা ভাষার ব্যবহার করলেন সুফি সেন্ট খোয়াজা মঈউদ্দিনের বিপক্ষে। পরে অবশ্য টুইটে একটা অ্যাপোলজি চেয়েছিলেন তিনি, যে তিনি আলাউদ্দিন খিলজি নিয়ে বলতে গেছিলেন, কিন্তু বাই মিস্টেক খোয়াজা মঈউদ্দিনের নাম তিনি বলে ফেলেন। কিন্তু এই ঘটনার জন্য তার এগেনস্টেও একটা এফআইআর লঞ্চ করা হয় এবং সুপ্রিম কোর্ট এটাও বলে যে তাকে ট্রায়াল ফেস করতে হবে। আর একটা উদাহরণ সুধীর চৌধুরী। যখন তিনি জি নিউজে ছিলেন তখন খুব বাজে একটা ফ্লো চার্ট হোয়াটসঅ্যাপে ছড়িয়ে গেছিল। সেখানে একটা ভুল থিওরি দেখানো হয়েছিল যে আলাদা আলাদা জেহাদ কিভাবে হতে পারে। হার্ড জেহাদ, সফট জেহাদ, কট্টর জেহাদ, বিচার্য জেহাদ, ইকোনমিক জেহাদ, অর্থনৈতিক জেহাদ, ঐতিহাসিক জেহাদ, মিডিয়া জেহাদ। সুধীর অত্যন্ত নির্লজ্জভাবে এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছড়ানো ভুল একটা মেসেজকে নিজের প্রোগ্রামে দেখানোর চেষ্টা করেন, কিন্তু ফলস্বরূপ তার এগেনস্টে এফআইআর লঞ্চ করা হয়। গদি মিডিয়ার অ্যাঙ্কাররা পুরোপুরি চেষ্টা করছে এই গুজবগুলোকে ছড়িয়ে দেবার, সমাজে ঘৃণার বিষ ভরিয়ে দিতে। টাকার দাম পড়ে যাওয়ার সুবিধে বলছে, মূল্য বৃদ্ধি নিয়ে সরকারকে ডিফেন্ড করছে। মুদ্রাস্ফীতির যদি কোনো ক্ষতি থাকে তো তার লাভও আছে। যুবকদের বেকারত্ব নিয়ে দায় চাপানো হচ্ছে, জনতাকে মুফতখোর বলা হচ্ছে, কৃষকদের খালিস্তানি আখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু এই সবের পরেও এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সাথে প্রতিযোগিতায় যায়নি, কারণ ফ্যাক্ট চেক আর এফআইআর এর ভয় কিন্তু রয়েছে। অথচ এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যে মাফিয়া রাজ চলছে তারা কিন্তু কোনো কিছুতে ভয় পাচ্ছে না। হোয়াটসঅ্যাপে আপনার কাছে মেসেজ আসে কোনো পরিচিতর কাছ থেকে, আপনি তার মিথ্যাটা ধরে ফেলেন আর বলেন যে আসল ফ্যাক্টটা ঠিক কি। সে আপনাকে খুব সিম্পলি বলেন যে ও আচ্ছা তাই নাকি, আমাকে তো অন্য একজন ফরওয়ার্ড করেছিল। আসলে একটা হোয়াটসঅ্যাপ মেসেজকে কত হাজারো লক্ষ বার ফরওয়ার্ড করা যেতে পারে। কারোর পক্ষে জানা সম্ভব নয় যে এই মেসেজটা প্রথম কে দিয়েছিল। তাহলে কার এগেনস্ট এফআইআর হবে? অবশ্য সরকার যদি চায় এটাকে ট্র্যাক করতে পারে আর অ্যাকশন নিতে পারে। যেমন কর্ণাটকে 32 বছর বয়সী একজন কল সেন্টার কর্মী মোহাম্মদ আজম, যাকে 50 জনেরও বেশি মানুষ হত্যা করেছিল, কারণ হোয়াটসঅ্যাপে একটা ভুয়ো মেসেজ ছড়িয়েছিল যে সেই ব্যক্তি নাকি চাইল্ড কিডন্যাপার। ঠিক একই কেস যেমনটা পালঘরে হয়েছিল, কিন্তু এখানে সরকার এবং পুলিশ অ্যাকশন নিয়েছিল এবং 25 লোক যারা এই ভিড়ের মধ্যে ছিল তাদের অ্যারেস্ট করা হয়েছিল এবং খোঁজ করা হয়েছিল যে এই মেসেজটা প্রথম কোথা থেকে ছড়ানো হয়েছিল। যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এটা ছড়ানো হয়েছিল তার অ্যাডমিনকে অ্যারেস্ট করা হয়েছিল। সরকার চাইলে এই মিথ্যের ফ্যাক্টরিকে ইমিডিয়েট বন্ধ করতে পারে, কিন্তু প্রবলেমটা জানেন ঠিক কি? चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए, सावन जो आग लगाए तो उसे कौन बुझाए। যখন এই হোয়াটসঅ্যাপ মাফিয়া চালানোর জন্য বিজেপির আইটি সেলই দায়ী, তাহলে বিজেপির সরকার কি করে থামাবে? সিঙ্গাপুরের একটা নিউজ চ্যানেলে একটা ডকুমেন্টারি রিলিজ হয়েছিল যেখানে বিজেপির আইটি সেলের একজনকে ইন্টারভিউ করা হয়েছিল। শুনুন ও কি বলেছিল। আমার নাম হলো অনিল কুমার, আমি বিজেপি আইটি সেলে কাজ করি। ওটা একটা টিম কমেন্ট সেকশনে যারা ওখানে কমেন্ট করে, আর আমাদের মেন কাজ হয় সেটাকে ডিফেম করা, মানে ডিফেম করা। যারা ওগুলো আপলোড করে ওদেরই কমেন্ট সেকশনে গিয়ে আমরা ওদেরকে ডিফেম করে দিই।
এই মাফিয়া একেবারে ওপর থেকে এটা অপারেট করছে। সম্প্রতি একটা মিথ্যে প্রোপাগান্ডার ফিল্ম রিলিজ করা হয়েছিল কেরালা স্টোরি নামে। এই সিনেমায় বলা হলো যে 32,000 হিন্দু এবং খ্রিস্টান মেয়ে কেরালা থেকে গিয়ে আইসিসে জয়েন করলো। আমি এটা নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করেছিলাম যে কিভাবে প্রোপাগান্ডা করা হয়েছিল। মিথ্যে ধরা পড়ে যাওয়ার পর যারা সিনেমা তৈরি করেছিলেন তাদের কাছে কোনো সোর্সই ছিল না নিজেদেরকে ব্যাকআপ করার জন্য। 32,000 একটা ভুল নাম্বার ছিল, আর আসল নাম্বার এখানে ছিল মাত্র 3। সুপ্রিম কোর্ট পর্যন্ত ফিল্মের প্রডিউসারকে বলেছিল যে এই ফিল্মের শুরুতে একটা ডিসক্লেমার দিতে যে এটা একটা ফিকশনালাইজড ভার্সন, অর্থাৎ এই ঘটনা সত্য নয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মিথ্যে গুজবগুলোকে প্রমোট করেছিল নিজের ইলেকশন স্পিচে। আতঙ্কবাদীদের ষড়যন্ত্রে তৈরি ফিল্ম এই কেরালা স্টোরি এই কদিনে খুবই আলোচিত হচ্ছে। আমি বারবার প্রধানমন্ত্রীকে বলি যে একটু তো মর্যাদা রাখুন, কারণ আপনার এই কার্যকলাপ দেখে না আমাদের একটা সেকেন্ড হ্যান্ড এম্বারাসমেন্ট ফিল হয়। এমনকি এই সিনেমা দূরদর্শনে পর্যন্ত দেখানো হয়। হোম মিনিস্টার অমিত শাহ একটা ভাষণে বলেছিলেন যে কিভাবে বিজেপির আইটি সেলের হাতে একটা ক্ষমতা রয়েছে যে কোনো মিথ্যেকে সারা দেশে ছড়িয়ে দিতে। আমরা যেটা চাই সেই খবর জনগণের কাছে আমরা পৌঁছতে পারি, সেটা টক হোক কিংবা মিষ্টি হোক, এটা সত্যি হোক কিংবা মিথ্যে হোক, আমরা এটা করতে পারি। কারণ ওটা এই জন্য হতে পেরেছে কারণ আমাদের কাছে 32 লক্ষ জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিয়ে দাঁড়িয়ে তারপরে সেই খবরটা কোনো কাজে। প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজেই এমন কার্যকলাপ করেন তাহলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কে আটকাবে? এই মাফিয়াকে কেউ আটকায়নি, আর তাই এ আজ দৈত্যে পরিণত হচ্ছে। আর দেরি না করে আপনাদের গভীরে বিষয়টা বোঝাই এবার। হোয়াটসঅ্যাপ মাফিয়ার প্রধানত 4টে ডিপার্টমেন্ট আছে, আর এই 4টে ডিপার্টমেন্ট হিন্দুদেরকে নিজেদের নিশানা করেছে। যদি প্রশ্ন করেন কেন, তাহলে এর পেছনে একটা বড় কারণ আছে। গোটা দেশে কেউ যদি তার ডিক্টেটরশিপ চালাতে চায় তাহলে দেশের মেজরিটি কমিউনিটির ওপর তাকে কন্ট্রোল রাখতে হয়। যারা এই মেজরিটি কমিউনিটিতে রয়েছে তাদেরকে ব্রেন ওয়াশ করতে হবে। জার্মান ডিক্টেটর হিটলারের উদাহরণ যদি নিই তাহলে উনি এথনিক জার্মান আরিয়ানদের নিশানা করেছিলেন। সেই সময় তারাই ছিল মেজরিটি কমিউনিটি। ইনি ব্রেন ওয়াশ করার জন্য একটা মিথ্যে ভয়ের মহল তৈরি করেছিলেন জিউসকে নিয়ে। তিনি বলেছিলেন জিউস দেশের পক্ষে কত ক্ষতিকর দেখুন, আর ভয় দেখিয়েছিলেন। পাকিস্তানি ডিক্টেটরের উদাহরণটা এবার দেখুন। জিয়া উল হক। পাকিস্তানের মেজরিটি কমিউনিটি হলো সুন্নি মুসলিম, তাদের নিশানা করা হলো আর ঘৃণা ছড়ানো হলো হিন্দু, খ্রিস্টান, শিয়া মুসলিম আর আহমেদিয়া মুসলিমের বিপক্ষে। ধর্মের নামে ভয় দেখিয়ে মেজরিটি কমিউনিটিকে জাস্ট ব্রেন ওয়াশ করে দাও। বিজেপির আইডিওলজিক্যালি রোল মডেল যারা সাভারকার আর গোলওয়ালকারের মতো মানুষজন। আমি আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই দুজনই কিভাবে হিটলারের সেলফ ডিক্লেয়ার্ড ফ্যান ছিল। এনাদের কাছে হিন্দু, শিখ, বৌদ্ধ আর জৈন সবাই হিন্দু, আর মুসলিম আর খ্রিস্টানরা এক্সক্লুডেড ছিল। সাভারকার আর গোলওয়ালকারের মতো মানুষদের আর একটা এজেন্ডা ছিল। মনুস্মৃতি বইটি তাদের খুব পছন্দের ছিল, যে বইটা শুধু কাস্টের বিষয় নিয়েই ভর্তি ছিল। দেশের সংবিধান তৈরি করা ডক্টর বি.আর. আম্বেদকর এই বইটিকে জ্বালিয়ে দিয়েছিলেন। তো হোয়াটসঅ্যাপের মাফিয়ারা এখানে হিন্দুদের টার্গেট করছে, প্রেফারেবলি আপার কাস্ট হিন্দুদের। এই ব্রেন ওয়াশ করার যে 4টে ডিপার্টমেন্ট তাদেরকে এক এক করে আপনাদের বোঝায়। প্রথম ডিপার্টমেন্ট হলো রেশিয়াল অথবা রিলিজিয়াস প্রাইড। সাধারণ মানুষকে শুরুতে ভয় দেখানোর জন্য ঘৃণা ভরা মেসেজ কিন্তু কাজ করে না। শুরুর মেসেজগুলো প্রাইডকে ফোকাস করে যাতে তাদের জালে তুমি ফেসে যাও। আপনাকে উপলব্ধি করায় যে আপনার ধর্মের প্রতি আপনার গর্ব হওয়া উচিত। এই দেখো হিন্দু, আমরা কত মহান, আমরা সমস্ত কিছু জানি। আমাদের ইতিহাস বিশ্বের সবচেয়ে মহান ইতিহাস, আর আমাদের সংস্কৃতি বিশ্বের সবথেকে বড় সংস্কৃতি। ডিপার্টমেন্ট 2 সেটা হলো ভিক্টিমাইজেশন। একবার আপনাকে এই গর্ব আর অহংকারের মধ্যে ঢুকিয়ে দেবার পরে আপনাকে ভিকটিম করার পালা এবার। এরপর এমন মেসেজ আপনার কাছে আসতে থাকবে যেখানে দেখানো হবে যে হিন্দুদের ওপর কি করে অত্যাচার হচ্ছে। দেখো আমরা কত বড় ভিকটিম। 1000 সাল ধরে এই মানুষগুলো আমাদেরকে কখনো উঠতেই দেয়নি ওপরে। একবার এটা বিশ্বাস করতে শুরু করলে এবার 3 নম্বর ডিপার্টমেন্টের হামলা আপনার উপর এসে পড়বে। ইউ আর ইন ডেঞ্জার। শুধুমাত্র আগেই যে অত্যাচার হয়েছে তা নয়, এখনো পর্যন্ত আপনার উপর অত্যাচার হতে পারে। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন এই মেসেজ আপনার কাছে আসতে থাকবে। এই দেখুন ঘরের মধ্যেই আপনাকে মেরে দিতে পারে। এই দেখুন ওখানে কি হচ্ছে। এই দেখুন ওখানে সাধুদের কিভাবে মেরে দেওয়া হয়েছে। আপনার উপরও কিন্তু একই জিনিস হতে পারে। তো এরা কারা যারা আপনার পিছনে পড়ে আছে? এরা হলো মুসলিম, খ্রিস্টান, খালিস্তানি, আর যারা যারা সবাই অ্যান্টি বিজেপি তারা সবাই মিলেমিশে রয়েছে। কংগ্রেস, আম আদমি পার্টি, সমস্ত বিরোধী পক্ষ, বামপন্থী, টুকরে টুকরে গ্যাং, জর্জ সোরাস, পাকিস্তান, চায়না, ইউএসএ, রাশিয়া, সমস্ত ইন্টারন্যাশনাল এজেন্সি সব আপনার বিরুদ্ধে। আপনি সমস্যার মধ্যে। আর যখনই এই ভয় আপনার মধ্যে ভরে দেওয়া যাবে, এই ভয় থেকে বাঁচানোর জন্য আসবে ডিপার্টমেন্ট 4, মোদির কাল্ট অফ পার্সোনালিটি।
কে আপনাকে বাঁচাবে? মোদিজি এসে আপনাকে বাঁচাবে। মোদিজি আমাদের একমাত্র দেবতা এবং রক্ষক। হোয়াটসঅ্যাপ মেসেজে আপনাকে বোঝানো হবে যে মোদিজি কোনো সাধারণ মানুষ নন, উনি হলেন কৃষ্ণর অবতার, রামের অবতার। কোনো ইলেকশনের একদম আগে এই থার্ড অ্যান্ড ফোর্থ ডিপার্টমেন্ট খুব বেশি রকম ভাবে অ্যাক্টিভেট হয়। আপনার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে, যদি হিন্দুকে বাঁচাতে চান তাহলে শুধু বিজেপিকেই ভোট দিন। জাস্টিফিকেশন ক্রিয়েট করার জন্য শুধুমাত্র মিথ্যে গল্প সাজানো হবে। তো আবারও একবার ছোট করে আপনি ক্রোনোলজিটা বুঝে নিন। ডিপার্টমেন্ট 1, আপনি হিন্দু মহান। ডিপার্টমেন্ট 2, সেটা হলো ভিক্টিমাইজেশন। ডিপার্টমেন্ট 3, আপনি বিপদের মধ্যে আছেন। আর ডিপার্টমেন্ট 4, মোদি আর বিজেপি এসে আপনাকে বাঁচিয়ে নেবে। এখানে ইমোশনের যে রোলার কোস্টারে আপনাকে তুলে দেওয়া হয়েছে, ভাবুন কতটা ভয়ঙ্কর ওরা। প্রথমে গর্ববোধ করিয়ে দেওয়া, অ্যারোগেন্স, অহংকার, তারপর সেলফ পিটি, তারপরে ঘৃণা আর ভয়, ভীতি। আর এটা খুব সত্যি কথা যে এই কথাগুলো শোনার পর একজন সাধারণ মানুষ মস্তিষ্ক এবং মন থেকে গোলাম হয়ে যায়। আর বন্ধু, এই জিনিস তো হিটলারের সময়ও হতো। দুর্ভাগ্যের বিষয় সেই সময় হোয়াটসঅ্যাপ ছিল না, কিন্তু নিউজ পেপার, রেডিও আর ফিল্মের মধ্যে দিয়ে এই 4টে ডিপার্টমেন্ট কিন্তু সেই সময়ও কাজ করেছে লোকের ব্রেন ওয়াশ করার জন্য। প্রথমেই এই জার্মান আর্যদেরকে বোঝানো হয়েছে আপনারা কত মহান, আপনারা কত ভালো লোক, আপনারা সবচেয়ে উচ্চ জাতির মধ্যে পড়েন। দ্বিতীয়ত, কিন্তু আজ আপনি দেখুন যে কত বড় ভিকটিম। আমাদের ইকোনমি পুরো শেষ হয়ে গেছে, আমাদের দেশ কত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই সব কিছুর জন্য দায়ী ওই ইহুদি লোকেরা। তৃতীয়ত, আপনি বিপদের মধ্যে আছেন, দেখুন ওরা এসে আমাদের দেশকে শেষ করে দেবে, ওরা আপনাদের ঘরে ঢুকে আপনাকে মেরে দেবে। চতুর্থত, ভয়ের কোনো ব্যাপার নেই, আমাদের সুপ্রিম লিডার এসে আপনাদেরকে বাঁচিয়ে নেবে। এই হিটলার আমাদের ভগবানের অবতার, যিনি সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। একটার পর একটা স্ট্র্যাটেজি সেই সময় যেগুলো ব্যবহার করা হতো, আপনি দেখুন ঠিক একইভাবে আজ হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে একই রকম ভাবে আপনার ব্রেন ওয়াশ করা হচ্ছে। আরো ডিটেলসে জানতে হলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দেখুন হিটলার কিভাবে দেশের মেজরিটি কমিউনিটিকে ব্রেন ওয়াশ করেছিলেন। পয়েন্ট বাই পয়েন্ট আনসার পেয়ে যাবেন, সঠিক উত্তর পাবেন, আর কাউন্টার কোশ্চেনও করতে পারবেন আপনি যদি বিশদে জানতে চান। চ্যাট জিপিটি বন্ধু একটা সবচেয়ে বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, যেটা আজকের দিনে দাঁড়িয়ে অনেক নতুন জিনিস শেখার জন্য ব্যবহার করা যেতে পারে। আপনার পড়াশোনায়, আপনার কাজে, আপনার বিজনেসে এর ব্যবহার করতে পারেন কাজের গতি বাড়ানোর জন্য। আমি ধ্রুব রাঠি একাডেমিতে একটা মাস্টার চ্যাট জিপিটি কোর্স তৈরি করেছি, যদি আপনি না দেখে থাকেন তো বলে দিচ্ছি। এই কোর্সে আমি ডিটেলে বুঝিয়েছি যে আপনি চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে পারবেন আর আপনার জীবন কিভাবে বদলে যাবে এর ফলে। এই কোর্স নেওয়ার পর আপনি জানতে পারবেন যে গুগল সার্চ কতটা পুরনো হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। আপনার মনে আসা যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয়কে বিশদে বোঝার জন্য, কোনো কাজে সাহায্য পেতে হলে আপনি দেখতে পাবেন যে চ্যাট জিপিটি কতটা ভালো একটা টুল। কুপন কোড ব্যবহার করুন WORK40 এই কোর্সে 40% ডিসকাউন্টের জন্য। এই কোর্সের লিংক কিউআর কোডে স্ক্যান করলেই পেয়ে যাবেন, তাছাড়া নিচের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তাড়াতাড়ি গিয়ে চেক করে নিন। আর এবার আমরা টপিকে ফিরে আসি। আবার এই প্রসেসটা যখন শেষ করা হলো, তখন প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপের একটা ডোজও শুরু হলো। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ সকালে আসবে আর একটা হোয়াটসঅ্যাপ মেসেজ সন্ধ্যেবেলা আসবে, আর এই বিষয়টা বারবার চলতে থাকলো। কেউ গেঞ্জি পরা ভুলে গেল, কারোর আন্ডার ওয়াটার ফেটে গেল, 500 টাকার পেট্রোল হোক, 5000 টাকার সিলিন্ডার হোক, চাকরি না পাওয়া হোক, মণিপুর চলুক, হাসদেও জঙ্গল শেষ হয়ে যাক, লাদাখ সমস্যায় থাকুক, কৃষকরা এমএসপি না পাক, দেশের টোটাল ঋণ 205 লাখ কোটিতে পৌঁছে যাক না কেন, সরকারি স্কুল নষ্ট হয়ে যাক, ওতে কিচ্ছু যায় আসে না তাদের। তারা শুধু এটাই বলবে যে যা খুশি হয়ে যাক, ভোট তো আমি মোদিকেই দেব। কংগ্রেস তার ম্যানিফেস্টোতে যা কিছু ভালোই লিখুক না কেন, বিজেপি তার ম্যানিফেস্টোতে যতই মিথ্যে বলুক না কেন, ভোট তো আমি মোদিকেই দেব। কারণ তাদের এই হোয়াটসঅ্যাপ মিডিয়া এখন গোলামে পরিণত করেছে। তাদেরকে এমন ভাবেই বোঝানো হয়েছে যে একমাত্র মোদি আছে যিনি সমস্যা থেকে বাঁচাবেন। বিষয়টাকে আরেকটু গভীরে বোঝানোর জন্য, প্রমাণ আর উদাহরণের সাথে বোঝানোর জন্য আমাদের এই 4টে ডিপার্টমেন্টকে আরো বিশদে জানা প্রয়োজন। প্রথম ডিপার্টমেন্ট থেকে যদি আমরা শুরু করি, দেখি যে কতটা মিথ্যে তারা বলে থাকে। এই ডিপার্টমেন্টে আপনি মহান ভরত মুনি সম্বন্ধে জানবেন না, যিনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন। আপনি জানবেন না জৈন সাধু আচার্য হেমচন্দ্রর বিষয়, যিনি গণিতজ্ঞ এবং ভাষাবিদ ছিলেন। এমন কোনো মেসেজও পাবেন না যেখানে মহান আর্যভট্ট কিছু বলেছিলেন এবং সেখান থেকে আপনি ইন্সপায়ার্ড হতে পারেন, কারণ উনি সায়েন্টিস্ট ছিলেন। আর সায়েন্সকে যদি এই গেমের মধ্যে নিয়ে আসা হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। আমরা যদি ঋষি চারকের কথা ধরি, যিনি চারক সংহিতা লিখেছিলেন, যার থেকে আমরা ইন্সপায়ার্ড হতে পারি যে দেশকে আমরা একটা মেডিকেল পাওয়ার হাব বানাবো রিসার্চের, কিন্তু না, আমাদের ধর্মের নাম করে গর্ববোধ বাড়ানো হয়।
এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আপনি প্রধানত রিলিজিয়ন, মাইথোলজি আর রাজার গল্প শুনতে পাবেন, কিন্তু এখানেও রামায়ণ আর মহাভারতের মতো ভালো যে কাব্য সেগুলোকে পড়ানো হবে না। আপনাকে বলা হবে না যে ভগবান রাম কতটা হাম্বল, সেটা কি করে হতে হবে, অহংকারকে কিভাবে বশে আনা যায়। শুধু প্রাইড, প্রাইড আর প্রাইড, শুধু গর্ব আর অহংকার বোধকে আপনার মধ্যে তৈরি করা হচ্ছে। এই জন্য আপনাকে মিথ্যে মেসেজ পাঠানো হচ্ছে আর বলা হচ্ছে যে বেদে তো সবকিছু আগেই বলা হয়ে গেছে। করোনা ভাইরাস থেকে কিওর সেখানে লেখা ছিল, ক্যান্সার থেকে মুক্তি বেদে লেখা ছিল, টেস্ট টিউব বেবি 1000 সাল আগে হিন্দুরা দেখে নিয়েছিল। সবকিছু আমাদের হিন্দু ধর্মগ্রন্থে ছিল, আর একটা আমেরিকান ইউনিভার্সিটি পর্যন্ত এই কথা বলেছিল। এই সমস্ত মেসেজ লিখে চলে আসে। এইসব জিজ্ঞেস করবেন না যে কোন ইউনিভার্সিটি, কোন রিসার্চার আর কি প্রমাণ আছে, এসব নিয়ে প্রশ্ন করবেন না, তাহলে আপনি আবার অ্যান্টি হিন্দু হয়ে যাবেন। সায়েন্সেস ডোপের মতো যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তারা এই ভুলভাল ক্লেমের বিরোধিতা করে এবং এই ভুলগুলোকে আঙুল দিয়ে দেখায়। তবে এই ভুল ধরাটা খুব সহজ নয়, কারণ হোয়াটসঅ্যাপ মাফিয়া কিন্তু আপনাকে একটা অ্যান্টি হিন্দু তকমা দিয়ে দেবে। লালা রামদেব, যিনি কোরোলিনের নামে হিন্দুদের বোকা বানাচ্ছিলেন, 3 দিনের মধ্যে 69% রোগী নেগেটিভ হয়ে যাবে, 7 দিনের মধ্যে 100% রোগী নেগেটিভ হবে। এটা একটা বিরাট ব্যাপার। রিপোর্টে আসে তার হানিতে চাইনিজ সুগার পাওয়া গেছিল। ভুল বিজ্ঞাপন প্রকাশ করত কারণ সে বিজেপির পক্ষে ছিল, আর কোনো না কোনো ভাবে তিনি এই গর্ববোধটাকে জাগিয়ে যাচ্ছিলেন। তাকে এই কাজটা করতে দেওয়া হয়েছিল। কিন্তু একজন শিক্ষিত হেপ্টোলজিস্ট ডক্টর এবি ফিলিপস এখানে রিসার্চ, এক্সপেরিমেন্টেশন এসবের বিপক্ষে যখন বলেছিলেন, তখন অ্যান্টি হিন্দুর তকমা দেওয়া হয়েছিল। আর এর প্রচুর উদাহরণ রয়েছে। যজ্ঞি বসুদেব তিনি গর্বের সাথে বলেন যে তিনি কোনো হিন্দু ধর্মগ্রন্থ পড়েননি। যে অন্যের বই পড়ে এবং কথা বলে সে হচ্ছে প্লাজিয়ারিজম। আমি কোনো বই পড়ি না। যদি কেউ বলে যে এটা এই বইয়ের মধ্যে আছে, আমি বলবো বইটা সংশোধন করুন। আমি কখনো গীতা পড়িনি, সত্যি আমি পড়িনি, কিন্তু আমার দৃষ্টি কখনো আমাকে ধোকা দেয়নি, যে কারণে আমি সমস্ত রকম লেখাপড়া থেকে দূরে থেকেছি, কারণ আমি চাইনি এটা মাথায় জট পাকাক কিছু না কিছু দিয়ে। নিজেই বলছেন যে স্পিরিচুয়াল বই পড়ার কোনো দরকারই নেই। উনি বিজেপির ফেভারিট হিন্দু গুরু। কিন্তু আচার্য প্রশান্ত, যিনি সমস্ত ধর্মগ্রন্থ আসলে পড়েছিলেন আর আপনাকে সেই মূল্যবোধ শেখাতে পারতেন যেটা গীতায় লেখা রয়েছে, তাকে অ্যান্টি হিন্দু করার চেষ্টা করছিলেন, কারণ ইনি হোয়াটসঅ্যাপ মাফিয়ার যে এজেন্ডা তার বিপক্ষে ছিলেন। এরোস্পেস টেকনোলজি, ইলেকট্রো স্ট্যাটিক, থার্মোডাইনামিক্স এইসব খুঁজে খুঁজে বার করা হয়, আর বলা হয় এই দেখুন, এটা খুব অপমানজনক আমাদের জন্য। আপনি এসব পান কোথা থেকে? এসব কিছু কল্পনা থেকে পাই, আর কোথা থেকে পাবো? ইউটিউবার কাউকে নিয়ে দেখুন, যেমন একজন ইউটিউবার যিনি প্রত্যেক দিন মা বোনেদের গালিগালাজ করছেন এবং বেটিং অ্যাপ নিয়ে প্রমোট করছেন, হিন্দুদের পথভ্রষ্ট করছেন, কিন্তু পিছনে জয় শ্রীরাম লিখে রেখেছেন। উনি পারফেক্ট হিন্দু হয়ে যাচ্ছেন কারণ হোয়াটসঅ্যাপ মাফিয়ার যে এজেন্ডা সেটা উনি পূর্ণ করছেন। কিন্তু যদি আমি আমার ভিডিওতে স্বামী বিবেকানন্দর কথা বলি, আদি শঙ্করাচার্যর টিচিং পদ্ধতি আপনাকে বলি, রামায়ণ থেকে যা শিখেছি সেটা নিয়ে যদি দুটো ডিটেল ভিডিও বানাই, গীতার মেসেজগুলো আপনাদের যদি পড়ে শোনাই, তাহলে এরা আমাকে অ্যান্টি হিন্দু ঘোষণা করার জন্য উঠে পড়ে লাগবে। কেন? কারণ আমি ওদের মতো মিথ্যে বলছি না। আমি কোনো এখানে গর্ববোধ অফার করছি না, যেটা হোয়াটসঅ্যাপ মাফিয়ারা করে যাচ্ছে। সাধারণ মানুষের মস্তিষ্কের সুইচ অফ করা প্রথম ডিপার্টমেন্ট কিন্তু এই কাজটা করছে। এরকম গল্প বলা হচ্ছে যে যজ্ঞ থেকে নাকি অক্সিজেন রিলিজ হচ্ছে, অ্যাটমসফিয়ার পরিষ্কার হচ্ছে। গদি মিডিয়ার একটা চ্যানেল একবার একটা প্রোগ্রাম করেছিল যে 10 গ্রাম গরুর দুধের ঘি থেকে কিভাবে 1 টন অক্সিজেন তৈরি হয়। ইটালির নামকরা বৈজ্ঞানিক প্রফেসর জি.ই. ব্রিগেড গোবর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর প্রমাণ করেছে 1 কেজি ঘি দিয়ে যদি যজ্ঞ করা হয় তাহলে 1 টন অক্সিজেন তৈরি হয়। আমরা স্কুলে সবাই পড়েছিলাম যে দহনে অক্সিজেন ব্যবহার হচ্ছে আর কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়, আর নিরপেক্ষ দহনে কার্বন মনোক্সাইড রিলিজ হয়। কিন্তু এমন কিছু ক্লেম মাঝে মাঝে করা হয় যাতে সাধারণ মানুষ তাদের মনটা সুইচ অফ করতে শিখে যায়। লোকেদের বলা হচ্ছে যে ধর্ম নিয়ে কথা হচ্ছে, কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কথা হচ্ছে, কোনো প্রশ্ন করা যাবে না, যা বলা হচ্ছে সেটা মেনে নাও। এই তো দেখুন কেমন মিথ্যা কথা বলা হচ্ছে যে গরু নাকি অক্সিজেন দেয়। দ্য লেটেস্ট ইন দ্য লিস্ট প্রজ্ঞা ঠাকুর, যিনি বলছেন গোমূত্র পান করলে লাংস ইনফেকশন এবং কোভিড ঠিক হতে পারে। সত্যি কথাটা হলো যে লোকে কোনো ধর্মগ্রন্থ পড়েইনি। কোনো বেদে কোথাও লেখা রয়েছে যে যজ্ঞ থেকে অক্সিজেন রিলিজ হচ্ছে বা গরু অক্সিজেন দিতে পারে। কোনো প্রমাণ আপনি পাবেন না এখানে। কিন্তু ঋগ্বেদের প্রথম শ্লোকেই উল্লেখ করা হয়েছে যজ্ঞের মানে ঠিক কি, যেটা একটা নৈবেদ্য ভগবান অগ্নিকে দেওয়া হয়েছিল। আমি কিন্তু যজ্ঞের বিপক্ষে নই, আমি নিজের বিয়েতেই যজ্ঞ করেছিলাম। আমি এই মিথ্যের বিপক্ষে যেটা আইটি সেল এবং হোয়াটসঅ্যাপ মাফিয়ারা মানুষকে পথভ্রষ্ট করছে, মানুষের ভাবনা চিন্তাটা বন্ধ করে দিচ্ছে। এরা চাইছে আপনার মস্তিষ্কের লজিক্যাল এবং সায়েন্টিফিক রিজনিং একেবারে বন্ধ করে দিতে, না হলে এদের জালে ফাঁসানোটা সহজ হবে না। অনেক মহিলাই তাদের পায়ের আঙুলে কিংবা টো রিং পরে। কেন? কারণ এটা একটা কালচারাল ট্রেডিশন আমাদের।
দুনিয়ার অনেক দেশেই কিন্তু এরকমটা দেখা যায়, যেমনটা হলো আফ্রিকায়। খুব সিম্পল একটা এক্সপ্লেনেশন আছে, কিন্তু এই এক্সপ্লেনেশনে গর্ববোধটা আসে কোথা থেকে? গর্ব তো আসে না। তো হোয়াটসঅ্যাপ মাফিয়া কি করলো? আপনাকে এর মধ্যে দিয়ে হেলথ বেনিফিট বোঝাতে শুরু করলো। এই দেখো যে অ্যাকচুয়ালি টুরিং পড়ার সাইন্টিফিক রিজন কি আছে। দৈনিক জাগরণ থেকে, ইউটিউব চ্যানেল থেকে, ইন্ডিয়া টুডে কিংবা যজ্ঞে বাসুদেব, সবাই তাদের আলাদা আলাদা কারণ শোনাচ্ছে, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু একটাই, আপনার মধ্যে ওই গর্ববোধটাকে জাগানো। ওই গর্ববোধের অনুভূতি রেশনাল হিস্টোরিক্যাল এক্সপ্লেনেশন থেকে আসে না। যজ্ঞে বাসুদেব একবার অনুপম খেরের সঙ্গে ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার বডিতে মেটালকে যদি স্ট্র্যাটেজিক প্লেসে লাগানো যায় তাহলে আপনি আপনার শরীর ছেড়ে কখনোই যেতে পারবেন না। যদি আপনার শরীরের কোনো বিশেষ বিশেষ জায়গায় কোনো ধাতু থাকে তাহলে আপনি ভুল করে আপনার শরীর ত্যাগ করবেন না। ত্যাগ করবেন না। কোনো যুক্তি আছে কথাটার? কিছু অন্য হোয়াটসঅ্যাপ মেসেজ আপনাদের শোনাবো। সেটা হলো আমাদের পায়ের দ্বিতীয় আঙুলে একটা নার্ভ আছে যেটা আমাদের হার্টে পাস করে, যেটা ইউটেরাস থেকে রিলেটেড। দৈনিক জাগরণ ক্লেম করে এতে ওম্যান ফার্টিলিটি বৃদ্ধি পায়। জিন্দেগি.com লিখেছিল যে এতে মূত্রজনিত রোগ এবং হার্টজনিত রোগ কম হয়। এরা তো আবার লিখতে লিখতে এটাও বলে দেয় যে সায়েন্টিফিক স্টাডিজ এটা বলেছে। তাহলে বলো তো কোন সায়েন্টিফিক স্টাডিজ এটা বলেছে? ইন্ডিয়ান টুডে তাদের আর্টিকেলে এটাই ছেপেছে যে এর মাধ্যমে ইউটেরাসের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। টুরিং একজন মহিলার মেনস্ট্রুয়াল সাইকেলকে কন্ট্রোল করে। হেডিং এ লিখছে বেনিফিটস অ্যাজ পার ভেদাস। ইন্ডিয়া টুডে আমায় একবার বলে দাও যে ঠিক কোন বেদে কোন শ্লোকে এটা লেখা রয়েছে। কোথাও এই প্রমাণ পাবেন না আপনি, কোথাও এরকম লেখা নেই। কোন একটা বাচ্চা ছেলে যে ক্লাস 10-এ বায়োলজি পড়ে সেও জানে যে নার্ভ আমাদের সারা শরীরে ছড়িয়ে রয়েছে। এই কথার কোনো অর্থই নেই যে পায়ের দ্বিতীয় আঙুলের একটা নার্ভ আমাদের হার্টের মধ্যে প্রবেশ করেছে। কিন্তু যারা এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির শিকার হয়েছেন তারা কিন্তু এতটা পড়াশোনা জানেন না। কিছু লোক হয়তো আছেন যে যারা অল্প পড়াশোনা করে এক্সাম পাস করেছেন, কিন্তু তারাও এই কিছুটা না পড়াদের দলেই পড়ে যায় যদি তারা নিজের নলেজ অ্যাপ্লাই করতে না পারে। হোয়াটসঅ্যাপে এরকম আরো একটা ক্লেম করা হচ্ছে যে তিলক লাগালে আমাদের কপালে যে ট্রাইগেমিনাল নার্ভ আছে সেটা প্রেসড হয়, তার ফলে আমাদের সাইনাসের প্রবলেম দূর হয়। ট্রাইগেমিনাল নার্ভের মতো একটা গুরুত্বপূর্ণ শব্দ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির স্টুডেন্টদের বোকা বানানোর জন্য যথেষ্ট। কিন্তু যদি আপনারা ডায়াগ্রামটা দেখেন তাহলে ট্রাইগেমিনাল নার্ভের একদম শেষ প্রান্ত সেটা আমাদের মাথায় নেই, সেটা আমাদের ভুরুর ওপরে চোয়ালে আছে আর থুতনিতে আছে। এই ডায়াগ্রামটা আপনি দেখতে পারেন। আর এই পয়েন্টসে প্রেস করে কখনোই সাইনাস দূর হয় না, এটা একেবারে ভুল কথা। আসলে টিকা লাগানো এটা আমাদের একটা রিলিজিয়াস আর কালচারাল ট্র্যাডিশন, যেটা নিজের মাহাত্ম্য আছে। এই ধরনের তিলককে নিয়ে বাসুদেব উপনিষদে লিখেছিলেন এই 3 লাইনে, এটা ত্রিমূর্তির রিমাইন্ডার, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, বা 3টে সত্য, মায়া, ভ্রম আর আত্মা। এটা একটা স্পিরিচুয়াল রিজন, একটা ট্র্যাডিশনাল রিজন। আপনি যদি এই হোয়াটসঅ্যাপের কথা মানতে থাকেন তাহলে এই সিউডো সায়েন্টিফিক ভুল কথাগুলো আপনি সত্যি বলে ভাববেন, আর সত্যি যে স্পিরিচুয়াল রিজন আছে সেগুলো ইগনোর করতে থাকবেন। তাহলে আমি অ্যান্টি হিন্দু নই, এই হোয়াটসঅ্যাপ মাফিয়া হলো সবচেয়ে বড় অ্যান্টি হিন্দু, যা সমস্ত হিন্দুদের পথভ্রষ্ট করছে এই ভুল ভাল কথা বলে। এরা সায়েন্স নিয়ে এত কথা বলে তাদের হোয়াটসঅ্যাপ মেসেজে, কিন্তু আমাদের সরকারের যে রিসার্চের বাজেট আছে সেটা দেখেছেন কখনো? প্রতি বছর যারা রিসার্চ করছেন তারা এটাই বলতে থাকেন যে কেন এই বাজেট কমছে প্রতি বছর রিসার্চ আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ইসরায়েল যেখানে 5.5% তার জিডিপির অংশ রিসার্চের ক্ষেত্রে ব্যয় করে, 2021-এ সাউথ কোরিয়া ব্যয় করেছে তার জিডিপির 4.93% রিসার্চে, কিন্তু ভারতে হোয়াটসঅ্যাপ মাফিয়ার এই জালে ফেসে যাওয়া লোকজন কখনো প্রশ্ন করেননি যে রিসার্চে এই টাকা কেন কমছে। রিসার্চের ক্ষেত্রে টাকা বাড়লে ইন্ডিয়া আরো অনেক বেশি সায়েন্টিফিক প্রোগ্রেস করতে পারবে, দেশ উন্নত হবে, আর এটা যখন হবে আমরা গর্ববোধ করব। কিন্তু না, তারা তো অলরেডি গর্ববোধ করে ফেলেছে। ছোটবেলায় আমরা একটা কথা শুনতাম যে ভালো করে পড়াশোনা করো তাহলে জীবনে উন্নতি করতে পারবে, কোনো একটা ফিল্ডে বেস্ট হও তো আমরা তোমাকে নিয়ে গর্ব করব। আর এখন বলা হয় যে না না, এত লম্বা প্রসেসের দরকার নেই, এই তো দুটো সিম্পল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মেসেজ এসে গেছে, আর এখানে দেখো এগুলো পড়ো আর নিজে নিজে গর্ববোধ করো। সন্তান বাবা মা একসাথে গর্ববোধ করছে, শর্ত শুধু একটাই, নিজের মাথা লাগিও না, প্রশ্ন জিজ্ঞেস করো না, ভেরিফাই কিচ্ছু করো না, এখানে তোমরা পাবে প্রচুর গর্ব। এই মাফিয়ার সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ডিপার্টমেন্ট নিয়ে গভীরে আমি নেক্সট ভিডিওতে বলবো। আর যখন আমাদের এই ট্যুর পুরো শেষ হবে আমরা এই মাফিয়ার ধ্বজা উড়িয়ে দেবো। আর বাকি ভিডিওর জন্য খুব অপেক্ষা করার প্রয়োজন নেই, কারণ আমরা এখন থেকেই কাজ শুরু করে দিচ্ছি বন্ধুরা। আসুন হাতে হাত মিলিয়ে আমরা এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পথ চলাটাকে শেষ করি। আমি শুনেছি বিজেপির আইটি সেলে প্রায় 10,000 লোক চাকরি করে যারা এই মাফিয়া রাজটা চালাচ্ছে, কিন্তু বন্ধুরা আমরা একসাথে 1.5 কোটির ওপরে মানুষ রয়েছি। বিজেপির আইটি সেল তো শ্রমিকদের মতো কাজ করছে শুধু কিছু পয়সার বিনিময়ে, কিন্তু আমরা
এই কাজ করছি শুধু ভারত মাতাকে ভালোবেসে। আমরা দেশের গণতন্ত্রকে বাঁচাতে চাই আর দেশবাসীকে এই ব্রেন ওয়াশ থেকে বাঁচাতে চাই। এর জন্য খুব সোজা কিছু প্ল্যান রয়েছে। স্টেপ 1, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে জয়েন করো। এই কিউআর কোড থেকে স্ক্যান করতে পারো তোমরা, কিংবা লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। জয়েন করার পরে বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করলেই সেটা তোমার ফোনে পৌঁছে যাবে। স্টেপ 2, প্রত্যেক দিন আমি একটা কিংবা দুটো মেসেজ এখানে সেন্ড করব, আর আপনারা এই 1.5 কোটি মানুষ আপনাদের কন্ট্যাক্ট লিস্টে থাকা মানুষদের এই মেসেজ ফরওয়ার্ড করবেন। আমরা 1 কোটি মানুষ মিলে মিশন 100 ক্রোর অ্যাচিভ করব। এই মাফিয়ারা এই যে কয়েক হাজার মানুষ মিলে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করছে, আমরা 1 কোটি মানুষ মিলে আমরা প্রতিদিন 100 কোটি মেসেজ সার্কুলেট করব। আমরা এমন ঝড় নিয়ে আসবো যে এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মাটির তলায় মিশে যাবে 1 মাসের মধ্যে। স্টেপ 3, যদি আমার ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এটা তুলে দেবার চেষ্টা করে, তাহলে ব্যাকআপের জন্য আমার iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে একটা অ্যাপ আছে, ধ্রুবরাঠি অ্যাপ। নিচে ডেসক্রিপশন বক্সে এর লিংক রয়েছে। আর ব্যাকআপ পাওয়ার জন্য এটাকে ডাউনলোড করে নিন, যাতে আমি সব সময় মেসেজ পাঠাতে পারি। এই অ্যাপ আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মতো কাজ করবে, আর যখনই আমি মেসেজ পাঠাবো তো আপনি সেই মেসেজ সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টসে পাঠাতে পারবেন। স্টেপ 4, আপনারাও ক্যামেরা নিন আর ওদের ভুলগুলোকে ধরে 1 মিনিটের শর্ট ভিডিও তৈরি করুন। আমি 1 সপ্তাহে কটা ভিডিও করতে পারি তার একটা লিমিট রয়েছে, কিন্তু আপনারাও যদি এই কাজ শুরু করে দেন, তাহলে ওদের ওই মিথ্যের ফ্যাক্টরি আমরা পুরোপুরি শেষ করে দিতে পারি। আপনাদের ভিডিও ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস এবং টুইটারে আপলোড করুন। হ্যাশট্যাগ ব্যবহার করুন মিশন 100 ক্রোর। এই হ্যাশট্যাগের মাধ্যমে আমি আপনার ভিডিওটা খুঁজে নেব আর আপনার ভিডিও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করব, যাতে চতুর্দিকে আমরা ছড়িয়ে দিতে পারি। আর স্টেপ 5, ভোট দিতে ভুলবেন না। ভোট করা খুবই গুরুত্বপূর্ণ। এবার সময় এসে গেছে বন্ধুরা, দেশের সমস্ত ভোটারদের কাছে পৌঁছানোর। সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচানোর এই খবর দেশের কোণে কোণে পৌঁছে দিতে হবে। এবার সময় হয়ে গেছে বন্ধুরা, দেশের মানুষদের মানসিক গোলামি থেকে মুক্তি দেবার। এই সব কিছু করার সময় মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের কথা। মনে রাখবেন দেশের গণতন্ত্র বাঁচানো আমাদের ধর্ম। জয় হিন্দ।